আমি থানায় যাচ্ছি। স্টাফরা সবাই প্রেরণার পথ আটকে দিল। অনুনয়ের সুরে বলল, ম্যাম, দুপক্ষের নেতারা আসছে, সালিশ বসবে। সালিশ? কিসের সালিশ হবে? সালিশে আমি 2.5 লাখ টাকা পাবো? এত টাকা দেবেন এই নেতারা? কারা আসছে নাম বলো। ম্যাম, লাবিব চৌধুরী আসছে, ইহান তাজওয়ান মির্জা আসছে। প্রেরণা দাঁড়িয়ে যায়। সাব্বির প্রেরণার সামনে এসে দাঁড়ায়। ম্যাম শান্ত হন, থানা পুলিশ করেও কখনো কিছু হয় না, ওনাদের আসতে দিন। আর আমি আমাদের দালানের মালিককে ফোন করেছি, তিনিও আসছেন। প্রেরণা ভ্রুকুচকে তাকিয়ে বলল, সাগর ভূঁইয়া? তার কাজ কি সালিশে? ম্যাম তিনি মুরব্বী, প্রভাবশালী ব্যক্তি, আপনার দলটা ভারী থাকবে। এছাড়াও 3জন প্রেস ক্লাবের সদস্য আসছেন, একটা বিহিত করেই ওনারা শান্ত হবেন। প্রেরণা বুঝ নিল, শান্ত হয়ে বসল। আস্তে ধীরে বলল, ঘটনা কি ঘটেছিল সেটা আবারও বলো। ম্যাম আজ আবার দু দলের 10-12 জন করে এসেছিল খেতে, কোথায় কোথায় ঝগড়া লাগে, আর বাকিটা তো আপনি দেখতেই পাচ্ছেন। কেউ কারোর থেকে কম না, কোনো দল নিজেদের নেতা নামে আজে বাজে কথা শোনাতে ইচ্ছুক নয়। 3জন আহতও হয়েছে ওদের মধ্যে। প্রেরণা চুপচাপ বসে রইল। রাজনীতি, এই রাজনীতি ব্যাপারটাকেই প্রেরণা ভীষণ অপছন্দ করে, ঠিক এই কারণেই। তবে ইহান তাজওয়ার মির্জার মধ্যে হিংস্রতা খুব কম পরিলক্ষিত হয়েছে। বলতে গেলে প্রেরণা কখনো ওই লোকটার আচরণে তেমন কিছুই দেখেনি। বিষয়টা ফিল্মি হলেও সত্যি। প্রেরণার কাছে লোকটাকে সিনেমার সুশ্রী সৎ নেতা মনে হয়, অথচ বাস্তবে যাদের অস্তিত্ব আছে কিনা সন্দেহ। এই নেতাদের তাদের উগ্র মেজাজি চেলা সম্প্রদায় ডুবিয়ে ছাড়বে। স্টাফরা সবাই পড়ে থাকা চেয়ারগুলো তুলে সাজিয়ে রাখে। কাঁচের টেবিলগুলো ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। মেঝে ঘণ্টাখানেকের মধ্যে পরিষ্কার করে চেয়ারগুলো গোল গোল করে সাজিয়ে রাখে। এখানে একটু পরে সালিশি বসবে। নিজের রেস্তোরাঁর বারান্দায় দাঁড়িয়ে স্বাদে আহ্লাদের দিকে দৃষ্টি স্থির রেখে খ্যাক খ্যাক করে হাসছিল গাজী কিচেনের মালিক মহসিন। প্রেরণার বিপদে সে ভীষণ মজা পেয়েছে। একদলা থুতু মাটিতে ফেলে বলল, মাগিদের কাজ করবার এখন ঠেলা সামলা। লাল রঙের বিএমডব্লিউটা এসে স্বাদে আহ্লাদের সামনে এসে থামে ঠিক বিকেল 4টের সাথে। নেমে ক্ষণিকের জন্য দাঁড়িয়ে লম্বা পা ফেলে ভিতরে ঢোকে সে। রেস্তোরাঁ তখন গম গম করছিল পুরুষ মানুষের হাঁক ডাকে। এখন এখানে সালিশি বসবে। সমঝোতা হলে প্রেরণা ক্ষতিপূরণ পাবে, নয়তো যেতে হবে আইনি লড়াইয়ে। যেটা করলে জানা কথা প্রেরণা পাবে বাবাজিকা ঠুলল। সাগর ভূঁইয়া এসেছে কিছুক্ষণ আগেই। 4 বছর আগে প্রেরণা 20 লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে 4 বছরের জন্য ভাড়া নিয়েছিল এই দালানটি সাগর ভূঁইয়ার। প্রত্যেক মাসে যাকে 18,000 টাকা ভাড়া পরিশোধ করতে হয় প্রেরণার। আরও এসেছে রুলিং পার্টির ছাত্র সংগঠনের নেতা লাবিব। ইহান গিয়ে সবার সামনে দাঁড়াতেই প্রেস ক্লাবের 2জন সদস্য উঠে দাঁড়িয়ে ইহানের দিকে হাত বাড়িয়ে দেয়। বিষয়টা লাবিবের পছন্দ হয় না। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে ইহান সবার মুখের দিকে এক পলক করে তাকায়। অতঃপর দৃষ্টি গিয়ে স্থির হয় সাগর ভূঁইয়ার দিকে। কেউ কাউকে পাত্তা দিল না যেন, শুধু দেখাদেখির সালাম বিনিময়। প্রেরণা এতজন পুরুষকে একসাথে দেখে কিছুটা অস্বস্তিতে পড়ল। আঁচলটা টেনে হালকা ঘোমটার মতো করে দিয়ে এগিয়ে আসতেই ইহান ঘুরে দাঁড়ায়। অত্যল্পকাল শতাব্দী সম নীল অন্ধকারের দৃষ্টি মেলাটায় ইহান থমকে যায়। সে এখানে একটা সিরিয়াস ইস্যুর সুরাহায় এসেছে। ভুলে গেল ক্ষণিকের জন্যে বড়মাকে বলা তেমন কিছুই না। বড়মা খানিক মুগ্ধতা, কথাটি স্মরণে আসতেই সে টের পেল সামনের ভদ্রমহিলা ইহানের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে তার কদমে কদমে, যা ইহানের ব্যক্তিত্বের সাথে বেমানান। বেহায়া চোখ ওই নীল থেকে সরাতে পারছে না। মাথার ভিতর কোথাও একটা থেকে 2-3 জন নাম না জানা কেউ শুধাই তাকে, কেন বলো তো ইহান মির্জা, বারবার তোমার সাথে এই মহিলার সাক্ষাৎ হয় কেন? আর সব থেকে বড় কথা, সাক্ষাৎগুলো ঝামেলাবিহীন হয় না কেন? হুমকি ধামকি আপা নাকি ঝামেলা আপা? কে?
এতটাই জোরালো ছিল ওদের সম্বোধন, ইনায়া চমকে উঠল শুনে। ঘুরে প্রীতমের 3 বন্ধুর দিকে তাকিয়ে থাকে, দৃষ্টিতে তার হতভম্ব ভাব। মুখ থেকে মাস্ক খুলে ফেলে প্রীতমের পাশ ঘেঁষে দাঁড়ায়। ওরা 3 বন্ধু তখনও ঘোরের মধ্যে ছিল। জামি তো ধপ করে পাথরের বেঞ্চিতে বসে পড়ল। ওকে নকল করল সাফওয়ান এবং শুভও। প্রীতম শান্ত দৃষ্টিতে কয়েক পলক ওর 3 বন্ধুকে দেখে ফোঁস শব্দে একটা লম্বা শ্বাস ফেলে ইনায়ার দিকে তাকায়। নিচু স্বরে বলে, গরম লাগছে, কোল্ড ড্রিঙ্কস খাবে? ইনায়া মাথা ঝাঁকালো। ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। বলেই প্রীতম কাছের একটা কোল্ড ড্রিঙ্কস বুথে ঢুকলো। ইনায়া বসে পড়ল ওদের 3 বন্ধুর সামনে। আর চোখে সবার দিকে তাকিয়ে দেখতে পেল ওরা তীক্ষ্ণ দৃষ্টিতে ইনায়াকেই দেখছে। মুখভঙ্গি থমথমে। ইনায়া একটা ঢোক গিলে নিল, আমতা আমতা করে বলল, কেমন আছেন ভাইয়ারা? 3 জন একই সাথে বরফ ঠান্ডা গলায় বলে উঠল। শখে আছি শত্রুর বোন। ইনায়া লটকানো মুখ নিয়ে বসে রইল মাথা নিচু করে। নীরবতা ভাঙল জামি। টেবিলে সজোরে একটা চাপড় মেরে দাঁতে দাঁত চেপে বলল, বলেছিলাম না দূরে থাকতে আমার বন্ধুর থেকে। ইনায়ার কোনো হেলদোল নেই, সে চুপ করেই রইল। প্রীতম এসে ইনায়ার পাশে বসলো। এক এক করে ইনায়ার হাতে কোল্ড ড্রিঙ্কস টিস্যু পেপার ধরিয়ে দিল, যেন প্রীতম কাজগুলো করতে অভ্যস্ত ভীষণ। ওরা 3 বন্ধু শুকনো মুখে সেটাই খেয়াল করছে। প্রীতম আদুরে গলায় ইনায়াকে বলল, জ্বর এসেছিল আবারও? মাথা নাড়ায় ইনায়া। সে ব্যস্ত কোল্ড ড্রিঙ্কস গিলতে। শত্রুর বোনের সাথে এত লুতুপুতু ভাব ভালোবাসা দেখে ফুঁসছিল ওরা 3 বন্ধু। এবার আর ধৈর্য রাখতে পারল না জামি। দাঁত খিচিয়ে বলল, এবার বলবি অঘটনটা কিভাবে ঘটলো? প্রীতম ওদের দিকে তাকায়। বলবো, শোন। খেতে খেতে হঠাৎ কাশি উঠে গেল ইনায়ার। প্রীতম কথা থামিয়ে ওকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। এই দৃশ্য আর হজম হচ্ছিল না জামিদের। রেগে মেগে উঠে দাঁড়িয়ে বলে, এই আমরা চললাম। দাঁড়া, বলছি তো। ধমক খেয়ে 3 জন পুনরায় বসল। প্রীতম আশেপাশে এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে বলে, হয়ে গিয়েছে, আই এম হেল্পলেস, ফেসে গিয়েছি আমি। ইনায়া আর চোখে কয়েক পলক প্রীতমকে দেখে নিয়ে লজ্জারাঙা মুখটা নিচু করে বসে থাকে। জামি বলল, কে আগে গিয়েছে? প্রীতম আর ইনায়া দুজন দুজনের দিকে তাকায়। তাদের দৃষ্টি কথা বলছে। কি বলছে সেটা জামিরা বুঝতে পারছে না। সাফওয়ান বলল, কি হলো বল, কে আগে এগিয়েছে? প্রীতম আর ইনায়া দুজন দুজনের দিকে দৃষ্টি রেখেই বলল, আমি। চমকালো দুজনেই। লজ্জা পেয়ে গেল দুজনেই। তবে ওদের লজ্জা দেখে রাগে গা রিরি করছে জামিদের। প্রীতম জামির দিকে তাকালো, তারপর অত্যন্ত ঠান্ডা স্বরে বলল, এত অবাক হওয়ার কিচ্ছু নেই। অবাক? কিসের অবাক? দ্য গ্রেট প্রেরণা আহসান, দ্য গ্রেট বুঝদার ভাই প্রীতম আহসান একটা আচমকার মতো কাজ করলে অবাক হব না কেন? একটুও অবাক হচ্ছে না। জামির ক্রোধ নিয়ন্ত্রণের চেষ্টা সফল হয় না। প্রীতম শুকনো মুখে এক পলক বন্ধুদের দিকে তাকায়, এক পলক ইনায়ার দিকে। শুভ বলে ওঠে, কি ঘটেছে বিস্তারিত বল। বিস্তারিত? অনুভূতির বিস্তারিত ব্যাখ্যা কিভাবে দেয় বুঝতে পারছে না প্রীতম ইনায়া। তবে যা হয়েছে এই 2 মাসে, যা কিছুর মধ্য দিয়ে দুটো মন গিয়েছে, বর্ণনায় তার বাদ যায়নি কিছুই। ইনায়ার মেসেজ দিতে থাকা কিছুদিন প্রীতমের তাকে ইগনোর করা, যখন ইনায়া মেসেজ দেওয়া বন্ধ করে দিল তখন প্রীতমের ইনায়াকে মেসেজ দেওয়া, সব কিছুই বলতে লাগলো বন্ধুদের সাথে, যেসব কিছু তার বন্ধুরা কখনো জানেনি। শুরুতে প্রীতমের উপেক্ষা বুঝতে মোটেও অসুবিধে হয়নি ইনায়ার। নিজেই গুটিয়ে নিয়েছিল নিজেকে। তারপর হঠাৎ একদিন মেসেজটা প্রীতমের থেকে এসেছিল। ইহানের দলীয় অফিসে প্রায়ই যাওয়া আসা লেগে থাকতো। জামি প্রীতমের ইহানের থেকেই অল্প স্বল্প জানতে পারে ইনায়ার অসুখের ব্যাপারে। নিউমোনিয়া বাঁধিয়ে হসপিটালাইজড সে। সংযমের শক্ত বাঁধটা ভেঙে প্রীতম লুকিয়ে লুকিয়ে দেখতে গিয়েছিল ইনায়াকে। তখন উপেক্ষা ইনায়া করেছিল প্রীতমকে। কড়া করে শুনিয়ে দিয়েছিল কঠিন কঠিন কথা। বলেছিল, পাপা, বড় বাবা, মেজো বাবা, দাদানদের পরে এতটা হ্যাংলা আমি আর কারোর সাথেই হইনি। আপনি যান, বোকামি করে দিয়ে ফেলেছি এত মেসেজ, আর কখনো দেব না।
প্রীতম সেদিন চুপ করে ইনায়ার মুখের দিকে তাকিয়েছিল। বাচ্চা সুলভ তরুণীর এত অহেতুক অভিমান দেখে তার খুব হাসি পেয়েছিল। বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একটি মন, এই মনে প্রীতমের জন্য অনুভূতি সৃষ্টি করলে সে যে ঘোর বিপদে পড়বে তা এখনো ঠাউর করতে পারছে না তরুণী। প্রীতম সেদিন কিছু না বলেই চলে এসেছিল হসপিটাল থেকে। ইনায়ার সেদিন হঠাৎ খুব কান্না পেয়েছিল। তার মনে হচ্ছিল সে যদি মোটা না হতো তাহলে লোকটা অন্তত ইগনোর না করে ভদ্রভাবে দুটো উত্তর পাঠিয়ে দিত। ইনায়া কি বেহায়ার মতো তার পিছু পড়ে থাকতো নাকি চেনা জানা হয়েই থেকে যেত সব সময়? নিজের শরীরের দিকে তাকিয়ে ইনায়া ভেবেছিল তার এই মোটা ভারী স্বাস্থ্যের জন্যে সে বুঝি কোনো সুন্দর ছেলের চেনা জানা হয়েও থাকার যোগ্য নয়। হসপিটাল থেকে ফিরে নিজেকে ঘর বন্দি করে রেখেছিল ইনায়া। তখন মাম্মা পাপাও ছিল না দেশে। নিজের প্রতি বিতৃষ্ণা ধরে গিয়েছিল তার। ডিপ্রেশনে ভাসতে ভাসতে মন কোথাও গিয়ে ঠেকলো, করে ফেললো আরও একটি বোকামি। ডাক্তারের নিষেধ অমান্য করে নিজের চর্বি কমানোর জন্য কৃত্রিম হেলথ ড্রিঙ্কস খেতে শুরু করলো বাড়ির সবাইকে লুকিয়ে। যা ছিল তার জন্য মরণঘাতী। 1 সপ্তাহের মাথায় অসুস্থ হলে আবারও তাকে হসপিটালে নেওয়া হয়। প্রীতম রুসফির থেকে এসব শুনে ছুটে গিয়েছিল হসপিটালে। কখনো রেগে কখনো নম্র স্বরে দীর্ঘ সময় বুঝিয়েছিল ইনায়াকে। ইনায়া সেদিনও চুপ করেছিল। সুস্থ হয়ে বাড়িতে ফিরে নিজের মনকে যখন পুরোপুরি নিয়ন্ত্রণে এনেছিল, পড়াশোনায় মনোযোগী হয়ে উঠেছিল, ঠিক তখনই একদিন প্রীতমের বাইকে এক সুন্দরী স্লিম মেয়ে দেখে মাঝ রাস্তায় কান্নায় ভেঙে পড়েছিল ইনায়া। বাড়িতে ফিরে ঘরের দরজা বন্ধ করে প্রীতমকে ফোন করে অনেক কথা শুনিয়েছিল সেদিন। প্রীতম আসলে তাকে তার ভারী স্বাস্থ্যের জন্যেই রিজেক্ট করেছে, অন্য কোনো কারণ নেই। এটাই ছিল তার কথার সার মর্ম। বন্ধুরা ছাড়া ইনায়ার মনের এই তাণ্ডব বাড়ির কেউই জানতে পারেনি। সেদিন রাতে ইনায়া জ্বরে পড়ে যায়। 3 দিন ভুগে পুনর্বার হসপিটালে স্থান হয় তার। সেই দিনও গভীর রাতে প্রীতম গিয়েছিল হসপিটালে। তার পরের দিনও উপেক্ষা করতে করতে বুঝতার প্রীতম আহসান নিজেই কখন অবুঝের মতো পিছলে গেল বিশ্বের এই মিষ্টি দেখতে শান্ত অবুঝ মেয়েটির প্রেমে তা ঘূর্ণাক্ষরেও টের পায়নি সে। হসপিটালের দিনগুলোতে শেষ দিন যখন প্রীতম খেই হারিয়ে ইনায়ার হাতের একটা আঙ্গুল ধরে ফেলেছিল, তখন ওই কথাটা প্রীতমের মাথায় একবারের জন্যেও আসেনি। এর পরিণতি খুব খারাপ হতেও পারে। আসেনি কথাটা প্রীতমের মাথাতে। তারপর থেকে প্রতিদিন প্রতি মুহূর্তে টেক্সট কল অনুভূতিকে লাই আশকারা সব কিছু দেওয়া হলো। বেহায়ার মতো তরতরিয়ে বাড়তে থাকলো অনুভূতি, যে অনুভূতি ইনায়ার মতো বড়লোকের আহ্লাদি নিব্বি মেয়েগুলো এড়াতে পারে না, যে অনুভূতি প্রীতমের মতো বাস্তববাদী বুঝতার ছেলেগুলোও এড়াতে পারে না। কারণ এই অনুভূতি হবারই ছিল। ডেস্টিনি হাত ধুয়ে পিছনে পড়েছিল দুজনের চেয়ে। গালে হাত দিয়ে ওরা 3 বন্ধু প্রীতম ইনায়ার দিকে তাকিয়ে আছে। প্রীতম সংক্ষেপে সবটা বলে চুপ হয়ে যায়। তার দৃষ্টি নত। জামিরা 3 জনই একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে একসাথে বলে ওঠে, বুঝলাম। কি বুঝলি? প্রীতম ওদের মুখের দিকে তাকিয়ে জানতে চায়। জামি বলে, আমার কাছে মনে হচ্ছে নিব্বা নিব্বির প্রেম কাহিনী শুনলাম এতক্ষণ ধরে। ইনায়া প্রীতম হতাশ হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। সাফওয়ান মাঝখান থেকে বলে ওঠে, তোরা কি আদৌ ভাবছিস না বিষয়টা অতটা সহজ হবে না তোদের সামনে? নাকি পাংখা মেলে উঠতে উঠতে ভুলে গিয়েছিস ইরফান মির্জার কথা? প্রীতম ইনায়ার দিকে এক পলক তাকায়, অতঃপর সাফওয়ানের কথার জবাবে বলে, ভুলিনি। ইহান ভাইয়াকে মানিয়ে নিতে পারলে ওকেও ম্যানেজ করা যাবে। তাই আপাতত ওসব ছোটখাটো ঝামেলা নিয়ে ভাবতে চাচ্ছি না। ছোট চেঁচিয়ে ওঠে জামি। প্রত্যেকেই হক চকায়। ডান হাতের তর্জনী আর বৃদ্ধাঙ্গুল দিয়ে সাইজ বোঝানোর ইশারা করে জামি আবারও বলে, ছোট ইরফান মির্জাকে তোর ছোটখাটো ঝামেলা মনে হয়? তারপর শুভ বলে, পেয়ার মে আন্দা হো গয়া, ফড়িংয়ে উঠছিস, পরে যখন দপ করে নিচে পড়বি তখন চিৎকার দিয়ে কেঁদে কুল পাবি না। প্রেস ক্লাবের সভাপতি প্রেরণার দিকে তাকিয়ে বলল, তো বলুন আপনার সর্বমোট কত টাকার ক্ষতি হয়েছে? সাব্বির ক্যালকুলেটর হাতে পাশেই দাঁড়িয়ে ছিল। প্রেরণার বদলে উত্তরটা সে দেয়।
জি, 2,43,700 টাকা। দুই দলের সবাই সালিশে উপস্থিত। পরিবেশ স্বাভাবিক শান্ত, এখনো অবধি কোনো দলের কেউই উচ্চবাচ্য করেনি। আর ইহান তাজওয়ার মির্জার উপস্থিতিতে তার দলের ছেলেরা তো একেবারেই সাহস করবে না এমন দুঃসাহস দেখানোর। সাগর ভূঁইয়া দৃষ্টি স্থির রেখেছে প্রেরণার দিকে। এই নিয়ে বার দুয়েক দেখা হয়েছে তার সাথে প্রেরণার। অনেক শুনেছে সে প্রেরণার কথা অনেকের কাছে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে তাকে। পুরুষ মানুষগুলোর থেকে অনেকটা দূরে দাঁড়িয়ে আছে প্রেরণা, মাথায় অর্ধেক ঘোমটা তুলে রাখা। সবিনয়ে বলে ওঠে, আমি যদি ক্ষতিপূরণটা না পাই তবে আইনি লড়াইয়ে যাওয়া ব্যতীত আমার কোনো উপায় থাকবে না। আশা রাখছি আপনারা দুই দলে এই বিষয়টাতে সমঝোতা করবেন। ইহান এক পলক ঘাড় ঘুরিয়ে দেখল প্রেরণাকে। জানালার কাজ গলিয়ে আসা শেষ বিকেলের আলোয় শুভ্র ত্বকে কমলা ছাট এনেছে। ওই মুখমণ্ডল ঠিক যেন এক ফালি কমলা রঙের রোদ। ইহান চোখ নামিয়ে নিয়ে রাশ ভারী আওয়াজে বলে, আমার ছেলেদের ক্ষতিপূরণ দিতে অসুবিধা নেই। লাবিব দোনোমনো করলেও ইহান তাজওয়ার মির্জা এই সালিশে মাহাত্ম্য দেখিয়ে নাম কিনে নেবে সেটা সে চুপচাপ দেখতে পারবে না। অগত্যা সেও জানিয়ে দিল ক্ষতিপূরণ দেওয়া হবে তার ছেলেদের পক্ষ থেকে। প্রেস ক্লাবের সভাপতি এবং বাকি দুজন সদস্য উকিল ডেকে একটা স্ট্যাম্প পেপারে উভয়ের থেকে সই সাবুত নিয়ে সবটা সামলে দেয়। সৌজন্যতার খাতিরে প্রেরণা সবার জন্য চা নাস্তার ব্যবস্থা করে। সালিশ ভাঙে ঠিক মাগরিবের আজানের আধা ঘন্টা পূর্বে। এক এক করে বেরিয়ে যায় প্রেস ক্লাবের সদস্য এবং লাবিব চৌধুরীর লোকজন। ইহানও উঠে দাঁড়ায়। সাগর ভূঁইয়া এক পলক তাকিয়ে থেকে বলল, তোমার বাপ চাচাদের শরীর ভালো? জি আলহামদুলিল্লাহ। সংক্ষিপ্ত উত্তর ইহানের। দলের ছেলেদের নিয়ে বেরিয়ে যাওয়ার আগে ইহান শেষবারের মতো প্রেরণার দিকে তাকায়। সৌজন্যতার খাতিরে বলে, আসছি। প্রেরণাও মৃদু স্বরে বলে, জি। আবার কোনো অসুবিধা হলে জানাবেন। আর মনে হচ্ছে হবে না, যদি আপনারা আপনাদের দলের ছেলেদের সঠিক শিক্ষা দেন। হেসেই বলল প্রেরণা। কণ্ঠে তেজ নেই এখন। ইহান প্রধান ফটকের দিকে পা বাড়াতেই এক পেশে হাসলো কারণ তার অবচেতন মন প্রেরণাকে বলেছে আবার ঝামেলা হোক। নিজের কাণ্ডে নিজেই বেশ বিব্রত ইহান। গম্ভীর মুখে অহেতুক হাসি। ছেলেগুলো ভাইকে দেখছে কৌতূহলী হয়ে। ইহান মুখে গাম্ভীর্য ফিরিয়ে এনে ওদের বলে, হোয়াট? কিছু না ভাই। গাড়ির কাছে এসে দাঁড়ালো ইহান। ছেলেদের ভালো করে হুমকি দিয়ে বুঝিয়ে দিয়েছে ভবিষ্যতে সাদে আহ্লাদে থেকে দূরে থাকতে। বেচারা ইহান তাজওয়ার মির্জা তখনও বুঝতে পারেনি ছেলেগুলো সাদে আহ্লাদে থেকে দূরে থাকলেও সে থাকতে পারবে না, কারণ ডেস্টিনি। সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। বাড়ি থেকে বারবার কল আসছে ইনায়ার নাম্বারে। ফোনটা তার সাইলেন্ট মোডে ছিল, তখনও টের পায়নি। ইনায়া ব্যস্ত লাজানিয়া খেতে। চামিরা 3 বন্ধু চলে যাওয়ার পরে প্রীতম তাকে নিয়ে এসেছে এখানে। শহরের সবথেকে প্রসিদ্ধ ইটালিয়ান রেস্টুরেন্ট এটি। তাড়াহুড়ো করে খাচ্ছিল ইনায়া। এক্ষুনি বেরোতে হবে। আশেপাশেও তাকাচ্ছে না সে। প্রীতম এক দৃষ্টিতে ইনায়ার দিকে তাকিয়ে হাসছিল মিটিমিটি। ইনায়া খেতে খেতে এক পলক চোখ তুলে তাকাতেই প্রীতম চোখ নামিয়ে নেয়। গাল ভর্তি লাজানিয়া নিয়ে ইনায়া গমগম করে বলে, কি দেখছো? কিছু না, তুমি খাও। অস্ফুটে বলল প্রীতম। আমাদের পরিকল্পনার কথা মাথায় আছে? জি আছে। বাধ্য ছেলের মতো জবাব প্রীতমের। ইনায়া আবারও মনোযোগী হয়ে ওঠে। হঠাৎ বলে, আচ্ছা শোনো, পার্সেল করে দিতে বলো ওয়েটারকে। কেন? বাড়িতে গিয়ে খাবে? না, এগুলো আমি এখানেই খাবো। তুমি আরো 2টো পার্সেল করে দিতে বলো। পার্সেল দুটো হাতে নিয়ে দাঁড়িয়ে আছে প্রীতম। ইনায়ার সাথে তার যুদ্ধ গিয়েছে বিল পে করা নিয়ে। ইনায়া কিছুতেই পার্সেল দুটোর বিল প্রীতমকে দিতে দেবে না। অগত্যা হার মেনে নেয় প্রীতম। ইনায়াকে ক্যাবে তুলে দেওয়ার আগে পার্সেল দুটো তাকে দিতে গেলে ইনায়া হেসে বলে, এগুলো তুমি নেবে। এগুলো প্রণমীকে তার ভাবি আর শুদ্ধকে তার মামি দিয়েছে। ওদের বলবে কিন্তু। হাসল প্রীতম। মুগ্ধতা নিয়ে তার নিব্বি প্রেয়সীকে দেখতে থাকলো। ক্যাব ছেড়ে দেওয়ার পরেও প্রীতম সেখানে দীর্ঘ সময় দাঁড়িয়ে ছিল। সুদর্শন চেহারার লেপ্টে আছে সন্তুষ্টির হাসি।
স্নিগ্ধ নির্মল সরল হাসি। অফিস থেকে সরাসরি শপিং মলে এসেছে ইরফান। তার পরনে ফর্মাল প্যান্ট, শার্ট এবং টাই। বন্ধুরা হঠাৎ ফোনে জানিয়েছে ওরা সবাই এখানে। ইরফান গ্যাংয়ের অন্যতম সদস্য অধরা, যার কিনা 2 মাস বাদেই বিয়ে। তার হবু বরের সাথে শপিংয়ে এসেছে সে। হবু বরকে বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেবে আজ। ওরা সবাই মলের ফুড লাউঞ্জে বসে আড্ডা দিচ্ছিল। হঠাৎ ইরফানের ফোন বেজে উঠলে ইরফান ফোন নিয়ে খানিক দূরে গিয়ে দাঁড়ালো, শপিং মলের কিড জোনের ঠিক পাশেই। ফোনের ওপাশ থেকে রাফি বলল, দোস্ত ইনায় কোথায়? ইনায় এখন বাড়িতে। কেন? বাড়িতে না, মানে আজ ওয়েস্ট ক্যাফের সামনে একটা ছেলের সাথে একটা মেয়েকে দেখলাম, বুঝলি? ছেলেটার মাথায় হেলমেট ছিল আর মেয়েটার মুখে মাস্ক। আমার এক পলকের দেখায় মনে হলো মেয়েটা আমাদের ইনু। ইরফানের মুখভঙ্গি গম্ভীর হয়ে উঠল হুট করেই। বলল, আচ্ছা দেখছি, রাখ। ফোন কেটে চিন্তিত ভঙ্গিতে ইরফান ঘুরে দাঁড়াতেই তার পা দুটো পুনরায় স্থির হলো। নির্নিমেষ চাহনির সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার পা থেকে মাথা অবধি ছেয়ে গেল। একটুও নড়ল না ইরফান, একটুও না। কপালের ভাঁজ শিথিল হলো তার। তাকিয়ে রইল অপলক। প্রণবীকে কিট জোনে রেখে মিস জেনি গিয়েছে ওয়াশরুমে। ডায়াবেটিসের পেশেন্ট কিনা, যত্রতত্র প্রয়োজন পড়ে ওয়াশরুমের। প্রণবী চুপচাপ দাঁড়িয়েছিল। বাচ্চারা হৈ হৈ করে খেলছে। ভিডিও গেমের রিমোট কন্ট্রোলার হাতে দৌড়াদৌড়ি করছিল 2 8-9 বছরের ছেলে। ছুটতে ছুটতে এসে প্রণবীর গায়ে পড়তেই প্রণবী আতকে উঠে পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খেলো হঠাৎ। হাত থেকে ছড়িটা পড়ে গেল তার। ইরফান স্থির দৃষ্টিতে সবটা দেখছিল। অতপর ধীর কদমে এগিয়ে গিয়ে কয়েক মুহূর্ত প্রণবীর চোখের দিকে তাকিয়ে থেকে ঝুঁকে ছড়িটা হাতে তুলে নেয়। কে? ভীত কণ্ঠে প্রণবীর গলা কাঁপছে তার। প্রণবী আবার বলল, মিস জেনি। ইরফান প্রণবীর চোখ থেকে দৃষ্টি সরিয়ে বলল, আচ্ছা তোমার বাবা মা কি সবসময় এখানে তোমাকে ল্যাং খেতে রেখে যায় একা? চমকায় প্রণবী। খুব কাছে দাঁড়িয়ে আছে লোকটা। সে বুঝতে পারল কণ্ঠ শুনে। ঘাবড়ে গিয়ে নিজের গায়ের ওড়না ঠিক করতে ব্যস্ত হলো। ইরফান সেটি দেখে হাসলো বক্র হাসি। তাচ্ছিল্য নিয়ে বলল, ভয় নেই, আমি ছেলে ধরা নই। কি চাই? কাট বলতে চাইলো প্রণবী, পারল না। ইরফান বরফ ঠান্ডা গলায় বলল, তোমার ছড়িটা দিতে চাই, হাত পাতো। প্রণবী বিব্রত ভঙ্গিতে হাত পাতল। ইরফান ছড়িটা হাতে তুলে নিয়ে আবারও প্রণবীকে ভালো করে খেয়াল করলো। চোখ, ঠোঁট, গালের লাল তিল, চোখের মণি সব দেখল। মিস জেনি এসে দাঁড়ালো সেখানে। বলল, কি হয়েছে প্রণবী? প্রণবী নড়ে চড়ে উঠে বলল, মিস জেনি এসেছেন? ইরফান হেসে বলল, জিনি? তুমি জিনি নিয়ে ঘোরো নাকি? প্রণবী বিরক্ত হয় খুব। মিস জেনি এসে ধরতেই সে কণ্ঠে বিরক্তি ভাব ফুটিয়ে বলে, তাড়াতাড়ি চলুন এখান থেকে। ওদের প্রস্থান দেখে ইরফান বাঁকা করে হাসল। দীর্ঘ সময় সেদিকে তাকিয়ে থেকে বিড়বিড় করে বলল, এই মেয়ের কাঁপাকাঁপি রোগ আছে, তাই আরো 2 মার কাটা। মির্জা বাড়ির বড় বউ আলো বাড়াবাড়ি করে। এ কথাটি ইনশিরাহ হাড়ে মজ্জায় বিশ্বাস করে। আজ যেন সেই বাড়াবাড়ির মাত্রা ছাড়িয়ে গিয়েছে। আলো তার হাতে একটি কমলা রঙের জামদানি শাড়ি নিয়ে অগ্নিমূর্তি রূপ ধারণ করে আছে। ইনশিরাহ থোড়াই পাত্তা দিল সেসব। সে ব্যস্ত ভঙ্গিতে নিজের শার্টের হাতা ফোল্ড করে পার্স, ব্যাগ আর ফোনটা হাতে তুলে নেয়। আজ শিল্পকলা একাডেমিতে সানশাইন স্কুল নামে প্রতিবন্ধী শিশুদের জন্য বিদেশি সংস্থার অনুদানে নির্মিত স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপিত হবে। ইনশিরাহ সেই ফাউন্ডেশনের সর্বকনিষ্ঠ সদস্য হিসেবে আজ পুরস্কার পেতে চলেছে। প্রতিবন্ধী শিশুদের জন্য এই বিদেশি সংস্থাটি আজ প্রায় 13 বছর ধরে কাজ করে যাচ্ছে এই শহরে। ইনশিরাহ তখন ক্লাস 9-এ পড়তো। তখন থেকেই শিশু এবং পশু পাখিদের নিয়ে কাজ করা 3-4টে স্বেচ্ছাসেবক সংস্থার সাথে যুক্ত সে। ঘরের বাইরে আর পা রাখতে পারল না ইনশিরাহ। তার মাতা রানী দরজা আটকেই দাঁড়িয়ে আছে। আজ আলো কিছুতেই মেয়েকে শার্ট প্যান্ট পরে শিল্পকলা একাডেমিতে যেতে দেবে না। পণ নিয়েছে সে। ইনশিরাহ মায়ের সাথে কিছুক্ষণ চেঁচামেচি করে হার বেনে নেয়। তবুও মৃদু আওয়াজ তুলে 2-1 বার বলতে চেয়েছিল, তাই বলে শাড়ি? হ্যাঁ শাড়ি, সুন্দর করে পরিপাটি করে পরিয়ে দেব তোকে, অনেক মার্জিত লাগবে তোকে। মাম্মা, আমি কখনো পরেছি শাড়ি?
না পড়িসনি, আজ পড়বি। কত বড় একটা পুরস্কার পাচ্ছিস। অকর্মার ঢেকি মেয়ে কিছু মহান কাজ করে পুরস্কার হাতিয়ে নিচ্ছে। এভাবে শার্ট প্যান্ট পরে গেছো মেয়েদের মতো আমি যেতে দেব না। না 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 না। একটা লম্বা শ্বাস ফেলল ইনশিরাহ। মিনমিন করে বলল, যা ইচ্ছা করো, তবে আমার বিরক্তি ধরে গেলে কিন্তু রাস্তায় খুঁড়ে টুলে ফেলে দেবো বলে দিলাম। আলো অত্যন্ত নিপুণ হাতে তার সবচেয়ে প্রিয় কমলা জামদানিটা মেয়েকে পরিয়ে দিতে থাকে। ইনশিরাহ মোমের পুতুলের মতো দাঁড়িয়ে আছে চুপচাপ। একবার ভাবলো পরেই দেখা যাক কি আছে এই 12 হাতি লম্বা কাপড়ের টুকরোটাতে। যেসব মেয়েরা পাগল এর জন্যে। ইনশিরাহ শাড়ির কুচি গুছিয়ে নিতে নিতে আলো বলল, এই শাড়িটা আমার জীবনেও পরা প্রথম শাড়ি, জানিস? পুরো ডিজাইন এখনকার জমিদার সাথে মিলবে না। বুঝলাম। আলো মিটি মিটি হাসছে। ইনশিরাহ বলল, হাসছো কেন? আলো একটা মৃদু শ্বাস ফেলে আনমনে মেয়েকে বলতে শুরু করলো, সেদিন আমাদের কলেজের প্রোগ্রাম ছিল, আমি ছিলাম উপস্থাপনার দায়িত্বে। তোর পাপার সাথে তখন আমার ভীষণ রকমের শত্রুতা। নাম শুনলেই ইচ্ছে করতো খুন করে ফেলি। তিনি ছিলেন অনুষ্ঠানের অতিথি। সেদিন কি হয়েছিল জানিস? কি হয়েছিল? ব্যাস পরেটা গিয়ে তোর পাপার গায়ে সেফটি পিন ফুটিয়ে দিয়েছিলাম আমি, ইচ্ছাকৃতভাবে। হেসে ফেলল আলো বলতে গিয়ে। ইনশিরাহ হা হয়ে গিয়েছে পুরো। বিস্মিত কণ্ঠে বলল, তুমি খুব তেদর ছিলে মামা, সো লেম। আলো হাসছে তো হাসছেই। হঠাৎ হাসি থামিয়ে বলে, তা একটু ছিলাম। আজ শাড়িটা নামাতেই সেদিনের সেই দৃশ্যগুলো চোখের সামনে ভাসতে শুরু করলো। অনুষ্ঠান শেষে আমি তড়িঘড়ি করে তোর পাপার আর তার চেলাপেলাদের চোখ বাঁচিয়ে পালাতে গিয়ে তাদের ঠিক সামনেই পড়ে যাই। তোর জামিল, তোফ, রাহাত চাচুরা আমাকে জ্বালানোর জন্য চেঁচিয়ে বলতে লাগলো, শিরায় শিরায় রক্ত, আমরা ইয়াসার ভাইয়ের ভক্ত। ইনশিরাহ হেসে ফেলল। আলো মেয়ের বুকে শাড়ির আঁচল তুলে দিয়ে মেয়ের দিকে তাকায়। নিমেষেই চোখ দুটো জলজল করে ওঠে আলোর। উজ্জ্বল শ্যামলা বর্ণের মুখটা তীব্র মোহনীয় লাগছে গায়ে কমলা রঙের জড়াতেই। ইনশিরাহ দেখতে হুবহু আলোর মতো। শ্যামলা পানপাতার মতো মুখ, ডাগর ডাগর চোখ, লালচে ঠোঁট। দেখলে মনে হবে সেই আলো। উচ্চতায় একটু যা গরমিল। আলো 5 ফুট 3 আর ইনশিরাহ 5 ফুট 6। ছেলে হলে উচ্চতায় পাপাকে ছাড়িয়ে যেত নির্ঘাত। মেয়ের চুলগুলো আঁচড়ে একটা বিনুনি করে দেয় আলো। মুখেও হালকা পাউডার লাগিয়ে দেয়। ইনশিরাহ গাইগুই করেও আটকাতে পারেনি। তার কাছে হঠাৎ ভালো লাগছে মায়ের এই পুতুল সাজানো আনন্দ। যেন এক কিশোরী তার পুতুলের বিয়ে দেবে বলে সাজিয়ে দিচ্ছে। দরজায় এসে দাঁড়ালেন শামীন। অনুষ্ঠানে তিনিও নিমন্ত্রিত আজ। তার মেয়ে পুরস্কার পাবে তাই। ঘরে ঢুকে মেয়ের দিকে তাকাতেই কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে রইল শামীন। তারপর আস্তে ধীরে আলোকে বলল, ও আচ্ছা, আমার ছেলেটাকে কোথাও দেখছি না, এই মেয়েটাকে? ইনশিরাহ হেসে পাপাকে জড়িয়ে ধরল। শামীন আর আলোও হাসছে। শান্তিনীরের দোতলার পশ্চিমের মাঝের ঘরটা হাসির ঝংকারে মুখরিত হচ্ছে। শামীন ইনশিরাহকেও প্রথম শাড়ি পরা উপলক্ষে টাকা দেয় 2000। ইনশিরাহ পাপার থেকে জোর করে 1000 টাকা বেশি নেয়, কারণ সে বড় মেয়ে তাই। গাড়ি শিল্পকলা একাডেমির সামনে পার্কিং লটে রাখতেই ইনশিরাহ দ্রুত নামে গাড়ি থেকে। শামীন মেয়ের ছটফটানি দেখছে। আজ তার কাঁধে প্রচুর দায়িত্ব রয়েছে। অনুষ্ঠানের স্বেচ্ছাসেবিকা সে। শামীন মেয়ের কাজ দেখে শান্তি পায়। মেয়েটিকে সবাই যত অকর্মার ঠেকি বলুক, শামীন জানে তার মেয়েটি একরোখা হলেও কাজের। যে দায়িত্ব দেওয়া হয় সেটি সে নিখুঁতভাবে পালন করে। পরীর অসুস্থতায় শামীন দেখেছে ইনশিরাহর দায়িত্ব জ্ঞান। বৃহৎ একাডেমির মিলনায়তন রুমে অনুষ্ঠান শুরু হতে আরো আধা ঘন্টা বাকি। উপস্থাপনের জন্য মঞ্চে এসে উপস্থিত হয়ে আবৃত্তিকার শোভন দাস আর কেয়া সরকার। ইনশিরাহ স্বেচ্ছাসেবিকা। প্রশস্ত কক্ষ গমগম করছিল। কমপক্ষে 500-600 মানুষ ঠাসা কক্ষটিতে। সারি সারি চেয়ার দখল করে আছে প্রতিবন্ধী শিশুরা, খেলাঘর, ক্লাবের গুণীজন, অতিথিবৃন্দ, সংস্থার সদস্য এবং দর্শক। শামীনকে দর্শক সারিতে বসিয়ে রেখে ইনশিরাহ গিয়েছে তার সহ স্বেচ্ছাসেবিকাদের কাছে। দফায় দফায় প্রশংসিত হচ্ছে সে শাড়ি পরার দরুন। আলো মেয়েকে শাড়ি পরিয়ে 17-18টির মতো সেফটি লাগিয়ে দিয়েছে বিভিন্ন স্থানে, যাতে শাড়ি হুটহাট খুলে না যায়।
অনুষ্ঠান শুরু করার আগে অনুষ্ঠানের প্রধান অতিথিদের নাম ঘোষণা করেছে উপস্থাপক। জেলা প্রশাসক বিপুল দাস, এই আসনের সাংসদ লিয়াকত চৌধুরীর পরে পুলিশ সুপার মঈন ফরাজির নামটা উচ্চারিত হতেই ইনশিরাহ খানিকটা অবাক হয়ে তার পাপার দিকে তাকায়। স্বামীনও জানত না মঈন এই অনুষ্ঠানের অতিথি, সেও কিছুটা অবাক। কক্ষের দরজা দিয়ে এক এক করে অতিথিরা ঢুকে পড়তেই স্বেচ্ছাসেবকরা তৎপর হয়ে উঠে ব্যাজ পরিয়ে দিত। ইনশিরাহ চুপচাপ দাঁড়িয়ে আছে, পাশের মেয়েটি তাড়া দিতেই সেও এগিয়ে যায়। এখন অতিথিদেরকে ব্যাচ পরিয়ে দেওয়ার মধ্যে দিয়ে আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভারম্ভ হবে। উপস্থাপিকার কথাতে অতিথিরা আসন গ্রহণ না করে ঠায় দাঁড়িয়ে থাকে। মঈন একাডেমির অনুরোধে বহু কাজ ফেলে ঘণ্টাখানেকের জন্য এসেছে। তার গায়ে ইউনিফর্ম, মাথায় ক্যাপ। ইনশিরাহ স্বাভাবিক ভঙ্গিমায় এগিয়ে আসছে ধীর কদমে, হাতে ফুলের তোড়া এবং ব্যাজ। মঈনের দৃষ্টিসীমার ভিতরে চলে আসে কমলা রঙের এক টুকরো অস্বস্তি। প্রথম দর্শনেই মঈন ফরাজি তাকিয়ে থাকে নির্নিমেষ। শুরুতে সে ভেবেছে হয়তো চোখের ধাঁধা, একবার দুবার করে চোখের পাতা ফেলে সে টের পেল তার অস্বস্তি কমলা শাড়ি জড়িয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। চুলে আবার বিনুনি করেছে টমবয়। মঈনের কপট হাসি পেল, কিন্তু থানার জাদরেল অফিসারের মুখভঙ্গি গম্ভীর, যার চোখে মুগ্ধতা ঘিরে থাকলেও বোঝা দায় এই লোক রেগে আছে নাকি ঠিকঠাক। লম্বা সুশ্রী ফিনফিনে গড়নের মেয়েটি আজ শরীরে কমলা শাড়ি জড়িয়ে নিজের নারীত্বের কোমলতা লোক জানাজানি করে দিয়েছে, যা সে ঢেকে ঢেকে রাখে ঢিলেঢালা শর্তের নিচে। দাঁড়িয়ে নেয় ছেলেদের মতো, মুখভঙ্গিতে নেই পুরুষালী কাঠিন্যতা। ইনশিরাহ ভদ্রভাবে আরো দুকদম এগিয়ে মুখ হাসি হাসি করে অতিথিদের সামনে। লিয়াকত চৌধুরী তাদের অবসেশন, তাকেও ইনশিরাহ বিনয়ী ভঙ্গিতে ব্যাজ পরিয়ে দেয়। শেষে এসে মঈনের সামনে দাঁড়াতেই ভদ্রভাবে হাসে ইনশিরাহ, নির্মল হাসি। লোকটাকে সে তাদের পারিবারিক বন্ধু হিসেবে দেখেছে একভাবে। পেশাগত দিকে লোকটা জাদরেল, গম্ভীর, তা ইনশিরাহ তো জানেই। হাত বাড়িয়ে ব্যাজটা পরাতে যাবে অমনি মঈন কিছুটা চমকে ওঠে। হুট করে একরাশ অস্থিরতা তাকে পায়ের পাতা থেকে মাথা অবধি কবজা করে বসলো। হাঁসফাঁস করতে লাগলো মঈন। আচমকা সে টের পেল বুকের বাম পাশটাতে অস্বাভাবিক উৎপীড়ন শুরু হয়েছে। হৃদস্পন্দনের আওয়াজে হচ্ছে জোরালো। মঈন একটা ফাঁকা ঢোক গিলে নেয়। তার মনে হচ্ছে মেয়েটাই শব্দগুলো শুনে ফেলবে। দাঁতে দাঁত চেপে মুখবিবর আরো কঠিন করে দাঁড়িয়ে থাকে সে। ইনশিরাহ ব্যাজ পরিয়ে মঈনের হাতে ফুলের তোড়া দিয়ে চলে যায়। রেখে যায় মঈনের কাছে এক রাশ অস্বস্তি আর বিড়ম্বনা। সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। বাচ্চারা একের পর এক পারফরমেন্স দেখিয়ে যাচ্ছে। মঈন অতিথি আসন থেকে উঠে এসে সবিনয়ে দর্শক আসনে শামিনের পাশে এসে বসে। শামিনের সাথে কথা বলতে থাকে। মঞ্চে তখন আবৃত্তিকার আবৃত্তি করছিল নিদ্রিতা। কমল ফুল বিমল শেখো জানি, নীলিন তাহে কোমল তনুলতা, মুখের পানে চাহিনু অনিমেষে, বাজিল বুকে সুখের মতো ব্যথা। মঈন শামিনের সাথে কথা বলতে বলতে দুই একবার মঞ্চের একপাশে দাঁড়িয়ে থাকা শাড়ি পরিহিত রমণীদের মাঝখানে জলজল করতে থাকা কমলা রঙের শ্যামবতীকে দেখে। একটা নিষিদ্ধ কাজ করছে মঈন, তার এমন মনে হলো। দ্রুত চোখ নামিয়ে নিয়ে শামিন বাবার কথায় মনোযোগী হয়ে ওঠে। পুরস্কার বিতরণীর মুহূর্ত এসে গেলে সানশাইনের সর্বকনিষ্ঠ ডেডিকেটেড সদস্য হিসেবে ঘোষণা করা হয় ইনশিরাহর নাম। অতিথিরা তখন মঞ্চে পুরস্কার বিতরণের জন্যে লিয়াকত চৌধুরীর হাত থেকে পুরস্কার গ্রহণ করে ইনশিরাহ মঈনের সামনে গিয়ে দাঁড়ায়। মঈনের হাতে সার্টিফিকেট। ইনশিরাহ হাতে সার্টিফিকেটটা তুলে দিতে গিয়ে আরও একবার তার মুখপানে চাই মঈন। অদ্ভুত দোলাচল মনে মস্তিষ্কে। আবারও সেই অস্থিরতা, আবারও সেই জোরালো আওয়াজ। তার হঠাৎ মনে হলো আবৃত্তিকার এখনো তাকে উদ্দেশ্য করে বলে চলেছে, মুখের পানে চেয়েও না অনিমেষ, বাজবে বুকে সুখের মতো ব্যথা। পরিকল্পনা বাস্তবায়নে ইনায়া ইসমামকে আজ ধরে নিয়ে এসেছে ওয়াফেল পয়েন্টে। ইন্ডিয়া থেকে ফেরার পর থেকে আগের ইসমাম মির্জার কিচ্ছুটি নেই যেন। শুকিয়ে গিয়েছে অনেক। স্ত্রীর চিকিৎসায় দৌড়াদৌড়ি করতে গিয়ে শরীর ভেঙে গিয়েছে। মেয়ের বায়না পূরণ করতে তাকে নিয়ে এখানে ওয়াফেল খেতে এসেছে। পাপাকে নিয়ে ইনায়া একটা টেবিল বুক করে বসলো।
তার দৃষ্টি আশেপাশে প্রীতমকে খুঁজছে। পরিকল্পনা অনুযায়ী তারা এমন ভাব করবে যেন তাদের কাকতালীয়ভাবে দেখা হয়েছে। তারপর প্রীতমকে পরিচয় করিয়ে দেবে ইসমামের সাথে। কিন্তু প্রীতম বড্ড দেরি করে ফেলছে আজ। ইনায়া বিরক্ত ভঙ্গিতে বারবার ফোনের দিকে তাকাচ্ছিল। রেস্টুরেন্টের দরজা ঠেলে প্রীতম, জামি আর সাফওয়ান ভিতরে পা রাখতেই থমকে দাঁড়িয়ে পড়ে। তাদের ঠিক সোজাসুজি বসে আছে ইনায়া আর ইসমাম। প্রীতম, জামি, সাফওয়ান এক পলক ইনায়ার দিকে তাকায়, এক পলক ইসমামের দিকে তাকায়। প্রীতম আর সাফওয়ান তবদা খেয়ে দুজন দুজনকে দেখে, অতঃপর দুজন দুজনের মুখের দিকে বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে থাকে। জামি বলে, ওই তো তোর বউ, পাশেরটা মনে হচ্ছে তোর শ্বশুর, চল যাই। জামি পা বাড়াতে গেলেই হ্যাঁচকা টানে প্রীতম তাকে পেছন নিয়ে আসে। এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে সাফওয়ান আর প্রীতম জামিকে টানতে টানতে রেস্টুরেন্ট থেকে বের করে। বাইরে দাঁড়িয়ে তিন বন্ধু হাঁপাচ্ছে। জামি কিছুই বুঝতে পারেনি তখনও। সেদিন রাতে মাতাল হয়ে দ্য অ্যাওয়ার্ডসের সামনে জামি রহমান কি অকাজ করেছিল তা জামি নেশা কাটতেই খেয়ে বসে আছে। ইসমামকে সে চিনতে পারেনি। সাফওয়ান হাঁপাতে হাঁপাতে প্রীতমকে বলে, তুই আর কি কি অঘটন ঘটানো বাকি রেখেছিস বলবি? জামি বলে, চাহ, এই কি হয়েছে বলবি তো? প্রীতমের চোয়াল শক্ত হলো। জামিকে বলল, তোর কিচ্ছু মনে নেই? না তো, কি? প্রীতমের ইচ্ছে করলো ঘুষি মেরে জামির চেহারার নকশা বদলে দিতে। সে ধপ করে রেস্টুরেন্টের বাইরে সিঁড়িতে বসে পড়ল। তার পাশে বসে পড়ল সাফওয়ান। ওদিকে পাপাকে লুকিয়ে একের পর এক মেসেজ দিয়ে চলেছে ইনায়া। প্রীতম শুকনো মুখে চেক করলো সেসব। একটা বড় দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটাই বাকি ছিল রে। আমি শেষ রে সাফওয়ান। ইনু আর আমি এই যুগের রোমিও জুলিয়েট হব। আমি শেষ। ভীষণ বিরক্ত ইনায়ার লটকালো মুখে ওয়াফেল খেয়ে বসেছে। ওয়াফেল খেয়ে চলেছে। আর চোখে পাপাকে এক পলক দেখে পুনরায় ফোন হাতে তুলে নেয় সে। শেষের কিছু মেসেজ প্রীতম দেখেওনি এখনো অবধি। চিন্তিত হয়ে পড়ল ইনায়া। প্রীতমের এমন করার কারণটা কি? সাফওয়ান ঘাড় ঘুরিয়ে জামির দিকে তাকালো। জামি বুকে হাত চেপে লম্বা লম্বা শ্বাস নিচ্ছে। এতক্ষণে সে জেনে গিয়েছে তার অকাজের ব্যাপারে। দুঃখী দুঃখী মুখ করে বন্ধু প্রীতমের দিকে তাকালো। কাচুমাচু হয়ে বলল, দোস্ত, আমি তোর লাভ স্টোরিতে ভিলেন হতে চাইনি, বিশ্বাস কর। প্রীতম বিমূঢ় হয়ে বসে আছে। কোনো উপায়ন্তর খুঁজে না পেয়ে উঠে দাঁড়ায়। সাফওয়ান বলল, কোথায় যাচ্ছিস? বাড়িতে। বাড়িতে মানে? হবু শ্বশুরের সাথে দেখা করবি না? প্রীতম জামির কথায় রেগে মেগে আবারও ওর দিকে কঠিন দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়। জামি ফাঁকা ঢোক গিলে আওড়ায়, প্লিজ এইভাবে আমাকে দোষী করিস না। তুইও তো সুন্দর আঙ্কেলের সাথে ঝগড়া করছিলি, তাই না? প্রীতম আবারও বসে পড়ল সিঁড়িতে। মানুষজন যারা রেস্টুরেন্টে ঢুকছিল তারা ওকে কৌতূহলী হয়ে দেখে চলেছে। প্রীতম শুকনো গলায় বলল, এখন আমি কি করব? একে তো ইরফান রয়েছেই, তার উপর এই লোককে আমি কিভাবে মানাবো? জামি বসে পড়ল প্রীতমের পাশে। দোস্ত, আমি বলছি কিচ্ছু হবে না, চল আগে পরিচয় হই। পরিচিত গেলেই শুরু করবে, ইউ ব্লাডি স্কাউন্ড্রেল, ইউ ব্লাডি বাস্টার্ড। আমি যাব না। মাথা নাড়াই প্রীতম বলতে বলতে। করুণ কণ্ঠস্বর প্রীতমের। পুনর্বার উঠে দাঁড়ায় সে। সাফওয়ান বলে, দোস্ত, এখন একটাই উপায়, তুই ইনায়ার সাথে বিষয়টা নিয়ে আলাপ কর, ওর তো জানা দরকার। মুখটা আরো পাংশুবর্ণের হয়ে ওঠে প্রীতমের। অসহায়ের মতো আশেপাশে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সে। ইনায়াকে কিভাবে বলবে সে তার বাবাকে কি বলেছে? কিভাবে? অনেকটা ছোট হয়ে যাবে প্রীতম। বাড়িতে ফিরে সোজা নিজের ঘরে ঢুকে স্লাইডিং ডোর টেনে লক করে বিছানায় উপর হয়ে শুয়ে পড়েছে ইনায়া। হাতের ব্যস্ত আঙ্গুল তখন কিবোর্ডে প্রীতমের নাম্বারটা ডায়াল করছিল। প্রীতমের প্রতি রাগে তার মাথা খারাপ হয়ে গিয়েছে। পাপাকে নানা কথায় পাক্কা 2 ঘন্টা বসিয়ে রেখেছিল ওয়ালফেল পয়েন্টে। প্রীতমের ফোনের রিং বাজছে, প্রীতম শুনছে। তার ফোনটা রিসিভ করার কোনো তাড়া নেই আজ। ফোন রিসিভ করে একগাদা মিথ্যে বলতে হবে ইনায়াকে, যা সে একদমই চাচ্ছে না এখন। কিন্তু ওদিকে ইনায়া থামার পাত্রী নয়। প্রীতম সম্পর্কের একদিনে বুঝতে পেরেছে মেয়েটি অনেক জেদি,
অন্তত প্রীতমের ব্যাপারে। ভীষণ অবুঝপনা করে, বাচ্চামো করে, খুব সেন্সিটিভ ধরনের অবুঝ প্রেমিকা প্রীতমের। বরাবরের মতো জেদি মেয়েটার কাছে হার মেনে প্রীতম ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে সুমিষ্ট কণ্ঠে প্রেমিকার ঝাড়ি। প্রীতম, তুমি কোথায়? আমি বাড়িতে। বাড়িতে মানে? আজ কি কথা ছিল তোমার মনে নেই? আমি পাপাকে নিয়ে পাক্কা 2 ঘন্টা অফিল পয়েন্টে বসে থেকেছি, আর তুমি বাড়িতে? প্রীতম ফোঁস শব্দে নিঃশ্বাস ফেলল। মিথ্যা কথা বলল সে। সরি ইনু, হঠাৎ মাথাটা ধরেছে তাই আর বের হয়নি। ইনায়া নরম হলো, ব্যস্ত হয়ে পড়ল প্রীতমের মাথা ব্যথা নিয়ে। প্রীতম ঔষধ খেয়েছে কিনা, কপালে বাম লাগিয়েছে কিনা, আরো নানা ধরনের প্রেমিকার যত্ন, যাকে বলে চলতি ভাষায়। প্রীতম কিছুক্ষণ চুপ থেকে অস্ফুটে বলল, ইনু। বলো। আচ্ছা, তোমার পাপা টিভি দেখেন না? সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাক্টিভ না উনি? ইনায়া অবাক হলো এক প্রশ্নে। কেন প্রীতম? প্রীতম এবার বলতে লাগলো, না মানে নেপালে টেররিস্টের ঘটনায় টিভি দেখে থাকলে তো আমার ছবি তিনি দেখেছেন, তাই না? আসলে পাপা তো মাম্মাকে নিয়ে দৌড়াদৌড়ি করেছে, তাই হয়তো দেখেনি। কিন্তু প্রীতম, এখন এসব কথা কেন বলছো? আরো কিছুটা সময় নেই প্রীতম, তারপর বলে, ইনু, কাল বিকেলে আমার সাথে দা মুন টক্সে দেখা করবে। ইনায়া পুলকিত হলো। নতুন নতুন প্রেমে পড়া তরুণীরা। ভেতরে ভীষণ খুশি ইনায়া, মুখে শুধু বলল, আচ্ছা। আচ্ছা তবে রাখছি ইনু, আমি একটু ঘুমাবো। প্রীতমের মাথা ব্যথা দেখে ইনায়া আর জেদ করলো না, নয়তো প্রীতম এত জলদি ফোন কেটে দিতেই পারতো না। প্রেমিকা ভীষণ অবুঝ আর জেদি তার। ফোন কেটে ফোনটাকে দূরে ছুঁড়ে মারে প্রীতম। বিছানায় বসে আছে সে, 2 হাতে চুল খামছে ধরে রেখেছে। আগামীকাল দেখা করে ইনায়াকে সবকিছু খুলে বলবেই সে, তারপর যা হবে দেখা যাবে। প্রেরণা ভাইকে রাতের খাবার খেতে ডেকে যাচ্ছে সেই কখন থেকে। প্রীতম খেতেও যায়নি, চশমা খুলে বেডসাইডের টেবিলে রেখে বিছানায় অস্থিরতা বিরাজমান। ঘুম এলো না দ্রুত। সে রাতে প্রীতম ঘুমের মধ্যে তার জীবনের সবথেকে কুৎসিত স্বপ্নটি দেখল। স্বপ্নটি ছিল প্রীতমের লাশ জড়িয়ে ধরে হাহাকার করছে ইনায়া। বুক চাপড়ে কাঁদছে মেয়েটা। পাশে পিস্তল হাতে দাঁড়িয়ে ইসমাম মির্জা এবং তার ভাইপো ইরফান। মির্জা গা দুলিয়ে হাসছে, দানবীয় হাসি। একটু পরপর দুজনকেই সমস্বরে চেঁচিয়ে বলে, ব্লাডি স্কাউন্ডেল। ইরফান আজ ব্যক্তিগত কারণে অফিসে যায়নি। বাড়িতে নিজের ঘরে কিছুক্ষণ হিসেবপত্রে খামোখা চোখ বুলিয়ে উঠে দাঁড়ায়। শরীরটাকে নেড়েচেড়ে খানিক ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে দোতলার লিভিং রুমে গিয়ে একটা কুশন আগলে এলোমেলো হয়ে বসে পড়ল ডিভানে। বহুদিন ছন্নছাড়া হয়ে থাকেনি সে। কেমন জেন্টেলম্যান হয়ে থেকে তার বিরক্তি ধরে গিয়েছে। বাড়িতে সে আজ থেকে গিয়েছে সম্পূর্ণ গোপন একটি কাজে। ইদানিং কিছু উড়ো খবর তার কানে এসেছে। সে ব্যাপারেই তদন্ত করতে চাচ্ছে ইরফান। তবে তার তদন্তের প্রক্রিয়া ভিন্ন। কোনো জিজ্ঞাসাবাদ নয়, কোনো ধমকাধমকি নয়, শুধু তার ঈগলের চোখ দিয়ে এক পলক দেখলেই বুঝতে পারবে অপর প্রান্তের মানুষটার পেটের খবর। তারপর সোজা এনকাউন্টার। বাঁকা হাসলো ইরফান, অতপর মাথার হুডির ক্যাপ তুলে দিয়ে হাঁক ছাড়ল। ইনায়া প্রেমিককে দেখাবে বলে লাল টুকটুকে বউ সাজছিল। লাল রঙের সালোয়ার কামিজ পরে ওড়নাটা সুন্দর করে মাথায় তুলেছিল। নিজেকে বউ লাগছে কিনা এটা দেখতে। পাতলা গোলাপ পাপড়ির মতো ঠোঁটে লিপগ্লস দিতে থাকা হাত দুটো ভাইয়ের চিৎকারে স্থির হয়। তড়িঘড়ি করে টিস্যু পেপার দিয়ে নিজের সব সাজ মুছে লম্বা কদমে ছুটতে ছুটতে ঘরের বাইরে গিয়ে বলে, আনছি দাদান। ইদানিং ইনায়া ইরফানের সামনে পড়তে চায় না মোটেই। বরদাদানের সামনে পড়তে চায় না সে। তার ভাই দুটো প্রখর বুদ্ধিমান তা সে জানে, তাই কিছুটা এড়িয়ে চলছে। চোখ দেখে পেটের কথা বলে দেয় এরা। অমন বোকা সরল মেজ মায়ের পেটে এমন দুটো ঈগলের বাচ্চা কি করে জন্ম নিল সেটাই ভাবায় ইনায়াকে। টেবিলের উপর রেখে তাড়াহুড়ো করে ঘুরে দাঁড়াতেই কফির মগ মেজো দাদানের সামনে সেন্টার টেবিলের ওপর রেখে তাড়াহুড়ো করে ঘুরে দাঁড়াতেই ইরফান হাতের ম্যাগাজিন রেখে গম্ভীর গলায় বলল, শোন। দাঁড়িয়ে পড়ল ইনু। কোনো অজানা আতঙ্কে বুক কাঁপছে তার। ওই যে কথাই আছে না, চোরের মনে পুলিশ করা। হ্যাঁ দাদান। বস এখানে।
ইনায়া কলের পুতুলের মতো বসলো মাথা নিচু করে, তার দৃষ্টি হাতের নখে। ইরফান কয়েক পলক বোনের হাতের দিকে তাকিয়ে খপ করে ইনায়ার বাহাতটা ধরল। ইনায়া ঘাবড়েছে ভীষণ, আর ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে ইনায়ার হাতে নেইল পেইন্ট দেখছিল। ইনায়া একটা ঢোক গিলল আতঙ্কে। প্রত্যেকটা নখে সে অত্যন্ত সুনিপুণভাবে ইংরেজি অক্ষর পি পেইন্ট করেছে প্রীতমকে আজ দেখাবে বলে। এসব এখন মেজো দাদান দেখে নিলে তার কল্লা যাবে নির্ঘাত। নিঃশ্বাস বন্ধ করে বসে আছে ইনু। ইরফান কিছুই বলল না পিয়ের ব্যাপারে, শুধু বলল, এত বড় নখ রাখবি না, এগুলো জঘন্য লাগে। এই নখ জিনিসটা অপ্রয়োজনীয়। নখ রাখা একটা অসভ্য চর্চা, বুনো আর জঙ্গলি লাগে। আয় নীল কাটা নিয়ে আয়, কেটে দেই। দাদান আমি কেটে নেব, আর কিছু বলবে? আমতা আমতা করছে ইনায়া। তুই আমেরিকা পড়তে চাস না কেন? কত লাফাতে আগে সেখানে পড়তে যাওয়ার জন্য। সেকেন্ড সেমিস্টারের আগে তোর চান্স এলো, এখন গাইগুই করছিস কেন ছোট বাবার সাথে? শান্ত গলার স্বর ইরফানের। ইনায়া এলোমেলো দৃষ্টিতে চারপাশে তাকায়। সে এখান থেকে পালাতে চায় দ্রুত। ইরফান শান্ত চোখে বোনকে কিছু সময় দেখে বলে, যা ঘরে, রাতে নিয়ে কথা হবে। ইনায়া হাঁপ ছেড়ে বাঁচল যেন। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায়। ঘুরে রুমের দিকে পা বাড়াতেই ইরফান আবৃত্তির মতো বলে ওঠে, স্ফুলিঙ্গ তার পাখায় পেল ক্ষণকালের ছন্দ, উড়ে গিয়েই ফুরিয়ে গেল তাতেই তার আনন্দ। ইনায়া ঘুরে দাদানের দিকে তাকিয়ে দেখল সে এক মনে একটি ম্যাগাজিন পড়ছে। দাদানের আবৃত্তি করা কবিতার মানে বোঝার জন্য ব্রেইনকে চাপ না দিয়ে ইনায়া ঘরে ঢুকে আবারও আয়নার সামনে বসে। গুনগুন করে গান গাইতে গাইতে সাজতে থাকে প্রীতমের জন্যে। ইরফান হাতের ম্যাগাজিন রেখে ফোন তুলে নেয়। একটা নাম্বার ডায়াল করে কানে ধরে ফোনটা রিসিভ হতেই ওপাশের ব্যক্তিকে ইরফান বলে, হয়তো আর কিছুক্ষণের মধ্যেই বেরোবে, তুই আমাকে আপডেট জানাস। সকাল 9টায় এসে রেস্তোরাঁয় ঢুকেছে প্রেরণা। এখন বিকেল 5টা বেজে গিয়েছে। এর মাঝে 5 মিনিটের জন্যেও কাজের বিরতি নেয়নি সে। আজ মাসের 1 তারিখ। স্টাফদের স্যালারি শিফট করেছে সে লাঞ্চের পরে। বাড়িতে ফোন করে শুদ্ধর খবরটিও নিতে পারেনি। সাব্বির প্রেরণার ডেস্কের সামনে এসে দাঁড়ায়। প্রেরণার দৃষ্টি তখন ল্যাপটপে নিবদ্ধ। চোখ না তুলেই বলে, আচ্ছা শোনো, আমার 4 বছরের চুক্তির মেয়াদ শেষ হতে চলেছে। দালান মালিকের সাথে এবার যে আবার বসতে হয় আমার। তুমি শাহ ভূঁইয়ার নাম্বারটা আমাকে টেক্সট করে দাও, আমি কথা বলবো তার সাথে দেখা করে। সাহেল ভুইয়া ম্যাম, যতদূর জানি উনি ওনার ওয়াইফ নিয়ে ব্যাংকে গিয়েছেন। তাহলে ওনাদের অফিসের দায়িত্বে কি? ওনার বাবাই তো আছে। আপনি সাগর ভুইয়ার সাথে সরাসরি কথা বলুন ম্যাম, উনি আপনার সাথে কথা বলতে যাচ্ছে। ওনাদের অফিসের ম্যানেজার ফোন করেছিল। প্রেরণা ভ্রু কুঁচকে ফেলে। আমার সাথে? বেশি ভাবল না প্রেরণা, বুঝতে পারল কারণটা। দালানের ব্যাপারেই কথা হবে হয়তো। দুপুরে খেলেও না প্রেরণা। বাড়িতে ফোন করে শুদ্ধের সাথে মিনিট 2 কথা বলে বেরিয়ে পড়ল সে। এই দালানটি নিয়ে তার দুশ্চিন্তার শেষ নেই। শহরের কেন্দ্রবিন্দুতে উপযুক্ত একটি স্থান, ব্যবসা প্রতিষ্ঠান রমরমা। 3-4 পার্টি ইতিমধ্যেই শাহল ভুইয়ার কাছে দালানটা বেশি অ্যাডভান্স দিয়ে ভাড়া দেওয়ার প্রস্তাব রেখেছে। উড়ো খবর প্রেরণার কানে এসেছে। মালিকের ইচ্ছে হলে তাদের দালানটি দিয়ে দিলে প্রেরণা মাঝ নদীতে পড়বে। রেস্তোরাঁ এখান থেকে সরিয়ে নেওয়া অসম্ভব। ব্যবসা লাটে উঠে যাবে। তবে ভুইয়া ট্রেডার্সের মেইন অফিসে এর আগে কখনো প্রেরণা আসেনি। এর আগে শাহল ভুইয়ার সাথে যে কবার দেখা হয়েছে তাদের ঝিলবাড়ি শাখা অফিসে দেখা হয়েছে। প্রেরণাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। অফিস সহকারী এসে প্রেরণাকে ভেতরে যেতে বললে প্রেরণা শাড়ির আঁচল ডান কাঁধে জড়িয়ে পার্স হাতে উঠে দাঁড়ায়। ভেতরে সাগর ভুইয়া বসে আছে। প্রেরণা ঢুকে বিনয়ের সহিত সালাম দিলে তিনি ফিচেল হেসে সালামের জবাব দেন এবং প্রেরণাকে বসতে বলেন। প্রেরণা বসতেই একজন মেয়ে 2 কাপ কফি দিয়ে যায় কেবিনে। প্রেরণা এত কফির ধার ধারল না। তার বড্ড তারা অকপটে বলতে লাগলো, আমাকে ডেকেছিলেন দালানের চুক্তির ব্যাপারে, আমিও কথা বলতে চাই। সাগর ভুইয়া মৃদু হাসলেন। প্রেরণা বলতে লাগলো, আমি সামনের মাসের 1 তারিখের আগেই উকিলের থেকে কাগজ এনে বসবো আপনাদের সাথে। আরও 4 বছরের চুক্তিতে যেতে যাচ্ছি।
ভাড়া আপনাদের বাড়িতে দেব নেক্সট মান্থ থেকে। আশা করছি আর কোনো বিষয়ে আপনাদের দোনোমনো নেই, অন্য পার্টি দেখার কোনো প্রয়োজন নেই। এক নাগারে কথাগুলো বলে থামল প্রেরণা। সাগর ভূঁইয়া এতক্ষণে মুখ খুললেন। সেসব ব্যাপারে কথা পরে বলা যাবে। আমি এখানে তোমাকে অন্য একটি বিশেষ ব্যাপারে কথা বলতে ডেকেছি। প্রেরণার কিছুটা অবাক। সাগর ভূঁইয়া হাতের ইশারায় প্রেরণাকে কফি নিতে বললেও সে নেয় না, তাকিয়ে থাকে শুধু। সাগর ভূঁইয়া কোনো রকমের সংকোচ ছাড়াই প্রেরণাকে বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই প্রেরণা। হতভম্ব বাকরুদ্ধ প্রেরণা মিনিট খানেক বিমূঢ় হয়ে তাকিয়ে রইল তার সামনে বসে থাকা 60 ছুঁই ছুঁই বৃদ্ধের মুখের দিকে। ভেতরে ভেতরে ভীষণ চমকে গিয়েছে সে, তবে ঠান্ডা গলায় বলে, আপনি কি আমার সাথে মজা করছেন? সাগর ভূঁইয়া মাথা নাড়ে, বলে, দীর্ঘ বছর একা থাকার পরে মনে হলো একজন সঙ্গী প্রয়োজন আমার। তুমিও নিঃসঙ্গ। এত কম বয়সে জীবনের ঘাত প্রতিঘাত পেরিয়ে এখানে অব্দি এসেছ। তোমাকে আমার ভীষণ পছন্দ হয়েছে প্রেরণা। ক্রোধ সংবরণের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রেরণা। হাতের পার্সটাকে খামছে ধরে নিচু স্বরে বলে, আপনি আমার বাবার বয়সী আঙ্কেল, আপনার মুখে এসব মানায় না। রানী বানিয়ে রাখবো তোমায়। পাল্টা জবাব দিয়ে থামলো কয়েক মুহূর্ত, পর পর বলে উঠল, এত খাটনি এত সংগ্রামের কোনো দরকার পড়বে না। আর ওই রেস্তোরাঁ, ওই দালানটাই তোমার নামে লিখে দেব। এখনো অবধি কথাগুলো সাগর ভূঁইয়া বরফ ঠান্ডা গলাতেই বলে এসেছেন। প্রেরণা রেগে মেগে উঠে দাঁড়ায়। সাগর ভূঁইয়া বলে ওঠে, ভেবে চিনতে জানিও, কোনো তাড়াহুড়োর দরকার নেই। প্রেরণা বুঝতে পারল না তার কি করা উচিত, কি বলা উচিত। তার শুধু পালাতে ইচ্ছে করছে এখান থেকে, দৌড়ে পালাতে। ঠিক ছুটেই সে সাগর ভূঁইয়ার অফিস থেকে বেরিয়েছে। সাগর ভূঁইয়া নিজের চেয়ারে বসে বসে হাসছিলেন। মেয়েটিকে তার ভীষণ পছন্দ হয়েছে। বিধবা অসহায় একটি মেয়ে, একটি দুধের শিশু নিয়ে সংগ্রাম করে। নেক নিয়তে পাশে থাকতে চেয়েছে সে। দুজন দুজনের নিঃসঙ্গতা চমৎকারভাবে দূর করতে পারবে, তার এটিই মনে হয়েছে। তাছাড়া বিধবা বিয়ে করা অতি স্বভাবের কাজ। আজ স্কুটি নিয়ে আসেনি প্রেরণা, ক্যাবের সিটে গা এলিয়ে দিয়ে বসে আছে উদ্ভ্রান্তের মতো। এসব প্রেরণার সয়ে গিয়েছে বহু আগেই, এসব নতুন নয় তার কাছে। শওকাতের মৃত্যুর পর থেকে এই ভদ্র সমাজের ভদ্রলোকদের থেকে পরকীয়ার প্রস্তাব থেকে শুরু করে বিবাহের প্রস্তাব পেতে পেতে ক্লান্ত প্রেরণা। সবাই শুধু প্রেরণাকে সাহায্য করতে চায়, আর ইশারায় বুঝিয়ে দেয় তারাও কিছু ফায়দা চায় প্রেরণার থেকে। চোখ বেয়ে হঠাৎ দুফোঁটা তরল গড়িয়ে পড়ে তার। একটা দীর্ঘশ্বাস ফেলে পাশে ফিরে তাকাতেই দেখল শওকাত ওয়াসিদকে তাকিয়ে আছে প্রেরণার দিকে, মুখ হাসি হাসি। প্রেরণার রাগ উঠে গেল হঠাৎ স্বার্থপর মানুষটার উপরে। চোখ মুছে মুখ ফিরিয়ে নিল সে। লাল সাদা নীল ফুলগুলোকে নাচিয়ে যাচ্ছে শেষ বিকেলের উত্তাল বাতাস। পার্কের বেঞ্চিতে উদ্ভ্রান্তের মতো বসে আছে এক অতি সুদর্শন তরুণ, তাকিয়ে আছে ফুলের গাছগুলোর দিকে। চোখে মোটা কালো ফ্রেমের চশমা। প্রেয়সীর অপেক্ষায় সে। তাকে বেশিক্ষণ অপেক্ষা না করিয়ে ইনায়া এলো। সুন্দর একটি সালোয়ার কামিজ পরনে, চুলগুলো খুলে রেখেছে, সেজেছে অল্প স্বল্প। তা মন টক্সের গেট পেরিয়ে চঞ্চল পায়ে এগিয়ে আসছে প্রীতমের স্থির করা স্থানে। বেঞ্চিতে ওদিকে ফিরে বসে আছে তার মানুষটা। পা টিপে টিপে এগিয়ে যাচ্ছে সে। শুকনো পাতার মর্মর শব্দে প্রীতম চকিতে ফিরে তাকাতেই দেখে ইনায়াকে। ইনায়া হেসে ফেলে, গিয়ে বসলো প্রীতমের পাশে। রোজকার মতো প্রীতমের চোখ থেকে চশমাটা খুলে নিয়ে নিজে চোখে লাগিয়ে বলে, এবার বলো, কেন এত জরুরি তলব? শার্টের হাতা গুটিয়ে নিতে নিতে সিঁড়ি থেকে এক প্রকার লাফিয়ে লাফিয়ে নামছে ইরফান। ওর চেহারার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে বাড়ির গিন্নিরা। মুখ থমথমে ইরফানের। কিছু কি ঘটেছে? কি ঘটেছে? ইরফানের পিছু পিছু ছুটে নামছে ইনশিরাহ। চুলগুলোও ঠিকঠাক মতো ক্লাচারে আটকে নিতে পারল না সে। ইরফান কড়া গলায় আদেশ করেছে তার সাথে যেতে হবে। ভীষণ ক্রোধান্বিত ইরফান। একটা শীতল ভয়ঙ্কর ভাব ওর মাঝে কখনো দেখেনি ইনশিরাহ। বিনা বাক্য ব্যয়ে ইরফানের সাথে যাচ্ছে। বাড়ির মহিলাদের সব প্রশ্ন উপেক্ষা করে ইরফান বেরিয়ে যায়। বাইকের পিছনে ইনশিরাহ বসেছে। ইরফানের ফোনটা অনবরত বেজে চলেছে।
সে রিসিভ করছে না। বাইকের স্পিড মাত্রাধিক। ইনশিরাহ চেঁচিয়ে স্পিড কমাতে বলছে বারবার। ইরফান কমায় না। কি হয়েছে সেটাও বলে না ইরফান। কিছু দূর গিয়ে বাইকটা হঠাৎ থামিয়ে বাজতে থাকা ফোনটা রিসিভ করে কানে ধরে কাউকে বলে, দ্য মুন টক্সে আয়। প্রীতম আমতা আমতা করছিল, অনেকটা সংকোচ পাশে সরিয়ে। সেদিন রাতে দ্য অ্যাওয়ার্সের ঘটনা ইনায়াকে বলার পর থেকে ইনায়া শুকনো মুখে চুপচাপ বসে আছে, কোনো কথা বলছে না। প্রীতম একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কামন ইনু, কিছু একটা বলো। ইনায়া তাকালো ওর দিকে। কি বলবে সে? ইনায়া পাপাকে তো চেনে, এতটা সহজ হবে না সব সামলে নেওয়া। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে তার চিন্তা করেই। প্রীতম আর কোনো কথা বাড়ায় না। দুজনে চুপচাপ বসে থাকে মিনিট 5। ঠিক তখনই দ্য মুন টক্সের সামনে দিয়ে ঢোকে 3টে বাইক। প্রথম বাইকটাতে ছিল ইরফান এবং ইনশিরাহ, বাকি দুটোতে ইরফানের দুজন বন্ধু। ইনু প্রীতমের প্রেম কাহিনীর প্রথম ট্র্যাজেডি তাদের থেকে কয়েকশো মিটার দূরে এসে বাইক থামিয়েছে। ওরা দুজন তখনও টের পায়নি। যখন টের পেয়েছে তখন বড্ড দেরি হয়ে গিয়েছে। তরাক করে লাফিয়ে উঠল ইনায়া। প্রীতম উঠে দাঁড়ালো আস্তে ধীরে, তার দৃষ্টি ইরফানের চোখের দিকে। মুহূর্তেই বুঝে নিল তার সাথে কি হতে চলেছে এখন। নড়ল না এক চুলো প্রীতম। আগুনে ইচ্ছেকৃত ঝাঁপ দিলে পানির কাছে ছুটতে নেই পালিয়ে। ইরফান দ্রুততার সাথে হেঁটে এসে দাঁড়ালো প্রীতমের মুখোমুখি। ইনশিরাহ অবাক চোখে ইনুকে দেখছিল। ঘটনা কি বুঝতে অসুবিধে হয়নি তার। ঝড়ের আগে শান্ত নিস্তব্ধ পরিবেশ। ইনু বোকার মতো সাহস দেখিয়ে তার মেজ দাদানকে বলল, দাদানো। বোনের দিকে শান্ত দৃষ্টিতে তাকায় ইরফান। ইনায়া তাতেই নমে যায়। গলা থেকে কিছুই বের হয় না। ইরফান আজ প্রথমবারের মতো ইনুর গায়ে হাত তুলল। ঠিক হাত তোলা নয়, হ্যাঁচকা টানে ইনায়াকে প্রীতমের পাশ থেকে সরিয়ে নিয়ে এক প্রকার ধাক্কা মেরে ফেলল ইনশিরাহর গায়ে। কাঁপছে ইনু। ইনশিরাহ বোনকে আগলে নিয়ে দাঁড়িয়ে আছে। ইরফান ঘুরে প্রীতমের দিকে তাকায়। প্রীতম একটা দম ফেলে মুখ খোলে এবার। তার বলা প্রথম কথাটি ছিল, ট্রাস্ট মি, আমি তোর বোনকে ভালো রাখবো ইরফান। কথাটি শুনতেই ইরফান হাসলো বাঁকা করে। পরপর ক্রোধে ফেটে পড়ে সবেগে একটা ঘুষি মেরে দিল প্রীতমের নাক বরাবর। ছিটকে পড়ে ভেঙে যায় প্রীতমের চশমা। চমকে ওঠে সবাই। আতঙ্কে মিইয়ে যায় ইনায়া। ভীষণ কান্না পাচ্ছে তার। শুধু বলতে চাইল, দাদানোকে মেরো না। পারল না বলতে। মুখ থেকে শব্দ বের করার আগেই ইরফান সপাটে ওর কানের নিচে একটা চড় মারে। ইনায়া গিয়ে হুমড়ি খেয়ে পড়ল পাথরের বেঞ্চিতে। অত ভারী শরীরটা এভাবে পড়ে যাওয়ায় ব্যথা পেল খুব। ইনায়া দেখতে পেল তার সামনে সবকিছু অন্ধকার হয়ে যাচ্ছে। মাথা ঝিমঝিম করছে, কান জ্বলছে। ইনশিরাহ হতবাক হয়ে ছুটে গেল। বোনকে উঠিয়ে ভয়ার্থ চোখে ইরফানের দিকে তাকায়। ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ইরফান আজ। ইনশিরাহর মনে হচ্ছে চটটা তার গালেই পড়েছে। প্রীতম দুপা এগিয়ে গিয়ে ইনায়াকে নরম গলায় শুধায়, ঠিক আছে ইনু। দ্বিতীয় দফায় প্রীতমকে ঘুষি মারে ইরফান। এবারের ঘুষিতে নাক বেয়ে রক্ত ঝরছে প্রীতমের। নিজেকে সামলে নেওয়ার আগে আর একটা ঘুষি পড়ল, তারপর আর একটা, তারপর আর একটা। প্রীতম শান্ত হয়ে আছে। তার কেন জানি ইরফানকে পাল্টা আঘাত করতে ইচ্ছে করছে না। এই প্রথমবার প্রীতম ইরফানের মার হজম করে নিল। ইরফান ইনুর ভাই, তাই শুধু বলতে চাইল, চল আমরা ঠান্ডা মাথায় বসে কথা বলি। প্রীতমের কলার চেপে ধরল ইরফান। খেকিয়ে উঠল মুহূর্তেই। আমার বোনকে ডেট করতে চাস? তোর সাহস কিভাবে হয়, স্কাউন্ডেল! ইনায়া কাঁদছিল, তার শরীরটা কাঁপছে। প্রীতম আবারও বলল, তোর বোন আমার কাছে ভালো থাকবে। ইরফান প্রীতমের কলার ছেড়ে দেয়। পকেট থেকে ফোন বের করে প্রথমেই ইসমামকে ফোন লাগাই, বলে, এক্ষুনি দ্য মুন টক্সে এসো ছোট বাবা, এক্ষুনি। ফোন কেটে ইরফান দ্রুত কল দেয় ইহানকে। ফোনটা রিসিভ হতেই ইরফান দাঁতে দাঁত চেপে ভাইকে বলে, দ্য মুন টক্সে এসো দাদা যান, তোমার চোখে আদর্শ ছেলে প্রীতমকে এসে আমার থেকে বাঁচাও পারলে। ঘরে ঢুকে প্রেরণা দরজা বন্ধ করে বিছানার ওপর পড়ে রইল চুপচাপ। শুদ্ধ দেখেছে তার মাম্মা এসেছে। সে তখন গেমস খেলছিল কম্পিউটারে। গুটি গুটি পায়ে তার প্লে রুম থেকে বেরিয়ে এসে প্রেরণার দরজার বাইরে দাঁড়িয়ে ডাকে, মাম্মা, দরজা খোলো মাম্মা।
প্রেরণা কোনো জবাব দেয় না, শুদ্ধ অনবরত ডেকে চলেছে। মাম্মা। খানিক বাদে প্রেরণা উঠে বসে দু চোখ মুছে নিল। দ্রুত উঠে দাঁড়িয়ে একটা মাথা ব্যথার ঔষধ খেয়ে নিয়ে দরজা খুলে ছেলেকে কোলে তুলে নিল। শুদ্ধ মায়ের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সে বুঝতে পারছে না তার মায়ের কি হয়েছে, শুধু বুঝতে পেরেছে মাম্মার হয়তো মন খারাপ, কিন্তু সে তো কোনো দুষ্টুমি করেনি, হোমওয়ার্কও করে নিয়েছে চুপচাপ। তবে মাম্মার মন খারাপ কেন? প্রেরণা ছেলের দোগালে চুমু খেয়ে ছেলের মুখের দিকে চেয়ে রয়। দিনকে দিন ছেলেটা চেহারা পাচ্ছে একেবারে বাপের মতন। মুখে হাসি ফোটানোর চেষ্টায় ব্যর্থ হলো প্রেরণা। নরম গলায় বলল, মাম্মা একটু গোসল করে নিই, তারপর মাম্মা আইসক্রিম বানাবে শুদ্ধর জন্য। শুদ্ধকে বাইরে পাঠিয়ে প্রেরণা গোসলের জন্য শাড়ি টাওয়াল বাথরুম গুছিয়ে নিতেই তার ফোনের রিংটোন বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে জামির কণ্ঠস্বর শুনতে পাওয়া যায়। বিকেলে প্রেস ক্লাবের সামনে সমাবেশের মাঝখানে ইহান ইরফানের ফোন কল পেয়েছে। সে সমাবেশ ফেলে চলে আসতে পারেনি তৎক্ষণাৎ। এর মাঝে দ্য মুন টক্সে এসে পৌঁছিয়েছে ইসমাম মির্জা। সে তার প্রফেসর বন্ধুর বাড়িতে বৈকালিক চায়ের দাওয়াত গ্রহণ করতে গিয়েছিল। মুন টক্সের প্রধান ফটকের সামনে ইসমাম মির্জার গাড়ি এসে থামে। ইরফানের ফোন পাওয়ার 15 মিনিটের মাথায় সে এসে উপস্থিত। দ্রুত পায়ে বিশালাকার এরিয়ায় প্রবেশ করতেই মুন টক্সের সর্বদক্ষিণের বাগানের কাছে চটলা দেখে সে এগিয়ে যায়। যত কাছে এগোচ্ছিল ওদের, তত ইসমামের কদম ধীর হচ্ছিল। ভ্রু যুগল কুঁচকে উঠেছে তার। বিমূঢ় হয়ে সে সবার মুখের দিকে তাকায়। এনশিরাহ, ইনায়া, ইরফানের কিছু বন্ধুকে দেখে দৃষ্টি গিয়ে প্রীতমের দিকে স্থির হতেই তার মুখটা মলিন হলো। জামি আর সাফওয়ান ততক্ষণে এসেছে প্রীতমের পাশে ঠাই দাঁড়িয়ে তারা। ইসমাম সেই উচ্ছন্নে যাওয়া ছেলে তিনটিকে দেখতে পেয়ে চোয়াল শক্ত করে ফেলে। বাকি সব দুশ্চিন্তা ভুলে ক্ষুব্ধ কণ্ঠে বলে ওঠে,